দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। শেখ হাসিনাকে সহায়তায় জড়িত পুলিশ কমিশনার এসপিরা কে কোথায় আছেন? হঠাৎ ভূমি অফিসে হাজির ডিসি, অফিসের সবাইকে সাময়িক বরখাস্ত। যেভাবে হজ যাত্রীদের কোটি কোটি টাকা লুটে নিয়েছে সিন্ডিকেট। ঘোড়াশাল তৃতীয় ইউনিট রিপাওয়ারিং প্রকল্পের ২.৫ কোটি টাকা ৩ পাজেরও গায়েব। দেখতে ১ বছরের শিশু, অথচ বয়স হয়েছে ১৯ বছর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরপরই কর্মস্থল ছেড়ে আত্মগোপনে চলে যান সেই সময়ের মাঠের দায়িত্বে থাকা বেশ কিছু পুলিশ কর্মকর্তা। আন্দোলন দমন ও হত্যা নির্যাতনে জড়িত সেই সব কর্মকর্তারা এখন কে কোথায় আছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় ৬৪ জেলায় দায়িত্ব পালন করা ৭৭ এসপির মধ্যে ৩৫ জনই এখন বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। আইনের আওতার বাইরে রয়েছেন ৪১ জন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি। উল্লেখযোগ্যদের মধ্যে সরকার মোহাম্মদ কায়সার আছেন বেতবুনিয়া ট্রেনিং সেন্টার বান্দরবানে, ফরিদপুরের এসপি মোহাম্মদ মোর্শেদ আলম ডিসি হিসেবে আছেন রংপুর মেট্রোপলিটন পুলিশে, রাজবাড়ীর এসপি জিএম আবুল কালাম আজাদ এপিবিএনএ, শরীয়তপুরের মাহবুবুল আলম ঢাকার পুলিশ স্টাফ কলেজে, শেরপুরের ২ এসপির মধ্যে মোনালিসা বেগম সিআইডিতে এবং আকরামুল হোসেন চট্টগ্রাম রেঞ্জে, কক্সবাজারের মাহফুজুল আলম এপিবিএনএ, বান্দরবনের সৈকত শাহীন শিল্পাঞ্চল পুলিশে, খাগড়াছড়ির মুক্তাধর আছেন নৌ পুলিশে। অতিরিক্ত ডিআইজিদের মধ্যে চট্টগ্রাম ডিআইজির কার্যালয়ে একজন সংযুক্ত রয়েছেন। ডিআইজি মাহফুজুর রহমান বর্তমানে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার এবং প্রবীর কুমার রায় নৌ পুলিশে কর্মরত রয়েছেন। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সদর দপ্তরে, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ বর্তমানে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে আছেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকারী লিটন কুমার সাহা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায় যুক্ত আছেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। ভূমি অফিসে হঠাৎ হাজির ডিসি, আকস্মিক অভিযানে হাতে নাতেই ধরা পড়ে অফিসের নানা অনিয়ম দুর্নীতি। বহিরাগত ও দালালদের দৌরাত্মে চলছিল সরকারি কাজ। চরম অদক্ষতা আর দুর্নীতি ধরা পড়ায় মুহূর্তেই পুরো অফিসের সবাইকে সাময়িক বরখাস্ত করেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। অনিয়ম ও অবহেলার অভিযোগে উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ ওয়াজেদ আলী খান এবং ৩ অফিস সহায়ককে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করেন তিনি। জানা যায়, কোনো নিয়ম না মেনে বহিরাগতদের দিয়ে চলছিল দাপ্তরিক কাজ। সেবাগ্রহীতাদের হয়রানি ও নামজারির সফটওয়্যার সংক্রান্ত নানা গরমিলের উপযুক্ত ব্যাখ্যা দিতেও ব্যর্থ হন তারা। সততা বজায় রাখতে জেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। সোমবার গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে এই নাটকীয় ঘটনা ঘটে। এবছর হজের বিমান ভাড়া ধরা হয়েছে ১,৩০,০০০ টাকা, যা গত হজের থেকে ২৪,৮৩০ টাকা কম। অথচ ২০২৩ সালে এই বিমান ভাড়া উঠেছিল প্রায় ১,৯৮,০০০ টাকা। ফলে সেখান থেকে বর্তমান বিমান ভাড়ার পার্থক্য প্রায় ৬৮,০০০ টাকা। তবে বিমান ভাড়া মাত্র ৯৮,০০০ টাকা নেওয়া সম্ভব বলে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। তারা এবার সরকারকে প্রস্তাবও দিয়েছিল এই ভাড়ায় হজ যাত্রী পরিবহনের। তাদের সে অনুমতি না দিলেও হজের বিমান ভাড়া যে এতদিন প্রায় দ্বিগুণ আদায় করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে তা অনেকটা প্রকাশ্যে এসেছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে হজের বিমান ভাড়া ধরা হয়েছিল ১,৪০,০০০ টাকা, কিন্তু পরের বছর ২০২৩ সালে হজের বিমান ভাড়া ১,৫৭,৫০০ টাকা বাড়িয়ে করা হয় ১,৯৭,৭৯৭ টাকা। ২০২৪ সালে হাব নেতাদের বারবার আপত্তির মুখে সেই ভাড়া মাত্র ৩,০০০ টাকা কমে হয় ১,৯৪,৮০০ টাকা। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের
হজে বিমান ভাড়া ২৭,০০০ টাকা কমিয়ে ১,৬৭,৮২০ টাকা করা হয়। ২০২৬ সালের হজে অন্তর্বর্তী সরকার আরও ১২,০০০ টাকা কমিয়ে বিমান ভাড়া নির্ধারণ করে ১,৫৪,৮৩০ টাকা। সম্প্রতি ২০২৭ সালের হজের যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে বিমান ভাড়া ধরা হয়েছে ১,৩০,০০০ টাকা। এতে গত বছরের চেয়ে বিমান ভাড়া কমেছে ২৪,৮৩০ টাকা, আর ২০২২ সালের তুলনায় কমেছে ১০,০০০ টাকা। ২০২৩ সালের তুলনায় কমেছে ৬৮,০০০ টাকা, ২০২৪ সালের তুলনায় ৬৫,০০০ টাকা এবং ২০২৫ সালের তুলনায় কমেছে ৩৭,০০০ টাকা। ডলারের দাম বাড়ার পরও ২০২৩ সালের তুলনায় ক্রমেই বিমান ভাড়া কমছে, ফলে সহজেই অনুমেয় যে আওয়ামী সরকারের সময়ে হজের বিমান ভাড়ার নামে দেশের ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নিয়েছে বাংলাদেশ বিমানে গড়ে ওঠা সিন্ডিকেট। বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম গত শনিবার হজ ও ওমরা মেলার সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, হজের বিমান ভাড়া নিয়ে এতদিন একটি সিন্ডিকেট কাজ করত। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন। এ কারণে এবার বিমানের ভাড়া কমানো সম্ভব হয়েছে। এ অবস্থায় ওই সময়ে এত বেশি ভাড়া নিয়ে কোটি কোটি টাকা লুটে নেওয়া সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বেশ জোরালো হয়ে উঠেছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট রিপাওয়ারিং প্রকল্পে ৩টি বিলাসবহুল পাজেরো জিপের হদিস না পাওয়া এবং কোটি কোটি টাকার আর্থিক ও প্রশাসনিক অনিয়মের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে আইএমইডির নিবিড় পরিবীক্ষণ ও সরকারি অডিট প্রতিবেদনে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ২,৪৬,০০,০০০ টাকার ৩টি পাজেরো সহ কেনা ২৪টি যানবাহন নির্ধারিত সময় শেষেও সরকারি ট্রান্সপোর্ট পুলে জমা দেওয়া হয়নি। পাশাপাশি অনুমোদন ছাড়া অনিয়মিত অর্থ পরিশোধ, বিধি বহির্ভূতভাবে মূল চুক্তির বাইরে অতিরিক্ত কাজ দেখানো, ব্যাংকের লোন ফি ও আয়করে ভুল ভ্যাটের কারণে সরকারের প্রায় ৩৬ কোটি টাকার রাজস্ব ক্ষতি এবং পরামর্শকদের অন্যায্য সুবিধা দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ২০১৫ সালে শুরু হওয়া ২,৫১৯ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ ২০১৭ সালে শেষ হওয়ার কথা থাকলেও ৯ বার প্রকল্প পরিচালক পরিবর্তন, সিদ্ধান্তহীনতা এবং আন্তর্জাতিক আইনি জটিলতায় যন্ত্রাংশ বাজেয়াপ্ত থাকার কারণে দফায় দফায় সময় বেড়ে ঠেকেছে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত। একই সাথে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২,৯৫৪ কোটি টাকায়। সময় মতো কাজ শেষ না হওয়া ও দীর্ঘ ৫ বছর উৎপাদন বন্ধ থাকায় প্রতিবছর রাষ্ট্র প্রায় ১১৫ কোটি ৮৪ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছে। বর্তমানে সুইজারল্যান্ডের আদালত থেকে আইনগত জটিলতা কাটিয়ে নতুন ব্লেড এনে মেরামতের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে গ্যাস টারবাইন চালুর লক্ষ্যও আছে। তবে পুরনো ১৯৮৬ সালের জেনারেটর টারবাইনের স্থায়িত্ব ও মারাত্মক জ্বালানি সংকটের কারণে প্রকল্পটির সাফল্য ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন শেষ পর্যন্ত চরম অনিশ্চয়তার মুখেই থেকে যাচ্ছে। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট। বয়স ১৯ বছর, অথচ দেখলে মনে হবে মাত্র ১ বছরের শিশু। সময়ের সঙ্গে বেড়েছে বয়স, কিন্তু থেমে গেছে শরীরের স্বাভাবিক বৃদ্ধি। বিরল শারীরিক সমস্যার কারণে জন্ম থেকেই প্রতিকূলতার সঙ্গে লড়ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গাজীপুর দক্ষিণ গ্রামের সোহান। আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম, তখন ব্যবসা বাণিজ্য করার থেকে লোকসান হয়েছে, ছেলে সন্তান নিয়ে এখন আমি চলাফেরি করতে পারি না। এখন আমি কী করবো, বর্তমানে বেকার থাকার অবস্থা আমার ছেলে সন্তান নিয়ে আর চলাফেরি করতে পারি না পারার পরিবর্তনে প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমি একটা আবেদন জানাইতে আছি, আমার যেমন কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু একটা অবরোধ করে দেয়। সোহানের বাবা নাসিরউদ্দিন সরকারের ৩ সন্তানের মধ্যে দুজনই শারীরিক প্রতিবন্ধী। সন্তানদের চিকিৎসা করাতে করাতে একসময় বিক্রি করতে হয়েছে জমিজমা, ছেড়ে দিতে হয়েছে ব্যবসাও। একের পর এক চেষ্টা করেও মেলেনি কাঙ্ক্ষিত চিকিৎসা। আমাদের একটা দোকান করে দিয়ে দিলে আমরা চললে বিড়ে খাইতে পারি। সোহানের দৈনন্দিন জীবনও অন্যদের চেয়ে আলাদা। প্রতিদিন খাবারের তালিকায় চাই পোলাও আর মাংস, অন্য খাবার প্রায় খেতেই চায় না, এমনকি পানি পানেও অনীহা।
তবে কোমল পানীয় খেতে চাই। অভাবের সংসারে ছেলের এই চাহিদা পূরণ করাও এখন বাবা মায়ের জন্য কঠিন সংগ্রাম। আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে লোকাল প্রশাসন হিসেবে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো স্যার নিজের স্বেচ্ছাধীন তহবিল থেকে কিছু আর্থিক সহায়তা করবেন। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেছি যে তার বাবা এবং মা দুজন কোন বিষয়টাতে তারা ভালো করতে পারবে এবং সেভাবেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিই। ছেলের চিকিৎসা করাতে গিয়ে আজ প্রায় নিঃস্ব পরিবারটি। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন সোহানের বাবা মা। তাদের আশা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো বদলে যেতে পারে সোহানের জীবন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।